দর্শক, আয়না ঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা তাদের সাথে কথা বলি যারা বিগত দিনে আয়না ঘরে বন্দি ছিলেন, ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলি যারা এখনও আয়না ঘরে বন্দি আছেন। সেই সমস্ত ব্যক্তিদের স্বজনদের সাথে আমরা কথা বলি যারা গুম, খুন এবং আয়না ঘরের বন্দীদের নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সাথে কথা বলি। আজকে আমরা এমন দুজন ব্যক্তিকে আমাদের এখানে স্বাগত জানিয়েছি আলোচনার জন্য, যারা নিজেরা সরাসরি আয়না ঘরে বন্দি থেকে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের একজন শেখ মোহাম্মদ সেলিম। তিনি মালয়েশিয়া প্রবাসী এবং তিনি দেশে আসছেন সম্প্রতি। আমরা সেলিম, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও একজন উপস্থিত হয়েছেন। তার নিজের উপরে যে ভয়ঙ্কর নির্যাতনের স্টিম রোলার বয়ে গেছে, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরার জন্য উপস্থিত হয়েছেন তিনি ওয়ালিউল্লাহ জনি। জনাব ওয়ালিউল্লাহ জনি, আপনাকেও আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সেলিম, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনি কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টার্গেটে পরিণত হয়েছিলেন? কবে, কখন, কিভাবে আপনাকে তারা তুলে নিল? জি, ধন্যবাদ। আমি শেখ মোহাম্মদ সেলিম। আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, প্লাস মালয়েশিয়া যুবদলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি। আমি 2008 সাল থেকেই মালয়েশিয়াতে কর্মরত ছিলাম এবং পাশাপাশি আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি 2015 সালের শেষের দিকে বাংলাদেশে আসি। এর আগেও আমি আসি নির্বাচনের সময়। 2015 সালের শেষের দিকে আমার গাড়ির বডির কাজ চলতেছিল। মোটামুটি আপনার 4-5 মাস একটা গাড়ির কাজ চলে। তো 2016 সালের 29শে মে বরাবরই আমি আমার গাড়ির বডির কাজে পর্যবেক্ষণ করতে কাপাসিয়া ব্র্যাক ব্যাংকের পাশে বডি গ্যারেজে যাই দুপুরের পরে। তখন আপনার আনুমানিক 4টা, 4:30 বাজে হঠাৎ করে আপনার কয়েকজন লোক, আমার মোবাইলে একটা কল আসে। যখন আমি মোবাইলটা বের করি, আমার মোবাইলের ডিসপ্লেটা একেবারেই ক্লিন থাকে, বাট সাউন্ড বাজতে থাকে, রিংটোন বাজতে থাকে, খুবই বিকট সাউন্ড হয়। তৎক্ষণাৎ আপনার 10-12 জন লোক, একজন আমাকে জিজ্ঞেস করে, শেখ মোহাম্মদ সেলিম? আমি বলি জি। তো তৎক্ষণাৎ ওনারা আমার সামনে চলে আসে, দুইজন দুই পাশে চলে আসে এবং বলে যে একটু সামনে আসেন, কথা আছে। তো আমি নর্মালি আসলে বুঝে ওঠার আগেই একটু সামনে যাই, ভাবি যে আমাদের গাড়ি ব্যবসা আছে, প্লাস আমার ভাইয়া রাজনীতি করে, পলিটিক্যাল কোনো ইস্যু হইতে পারে, বা আমিও যেহেতু মালয়েশিয়া যুবদল করি। তখন আপনার যাওয়ার সাথে সাথে আমি একটা গাড়ি ছিল, বাট এই গাড়িটা যে ওনাদের এটা আমি বুঝতে পারি নাই। প্রাইভেট কারের মতো একটা গাড়ি ছিল, ব্যান বলি আর কি এটা। ওইখানে যাওয়ার সাথে সাথেই ওনারা আমাকে ধাক্কা মেরে গাড়ির ভিতরে উঠিয়ে ফেলে। এটা কি পিকআপ ভ্যানের মতো? আপনার হাইএক্সের মতো আর কি। হাইএক্স? জি, ওই রকমই গাড়ি। যেহেতু আপনি বলছেন 8-10 জন, জি, তাহলে হাইএক্স মাইক্রো ছাড়া তো এত মানুষ। জি, পরে আমি জেল থেকে বের হওয়ার পর শুনতে পারি যে 2টা গাড়ি ছিল, বাট আমি খেয়াল করি নাই, কারণ অচমকা ঘটনাটা ঘটে যায়। যখন ওনারা আমাকে ধাক্কা মেরে গাড়ির ভিতরে উঠায়, গাড়ির ভিতরে লোকজন ছিল, একজন আমাকে ধরে ফেলে। বাহিরে যারা ছিল এখান থেকে 2 জন বেবি উঠছে উপরে। ওটার সাথে সাথে আপনার ডোরটা ক্লোজ করে দেয়, আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে, কালো কাপড় দিয়ে আমার চোখ বাঁধে, পরবর্তীতে আরেকটা কাপড় দিয়ে চোখ বাঁধা হয়, তারপর একটা টুপি পরানো হয়। টুপিটা একেবারেই আমার এই পর্যন্ত চলে আসে। আমার মোবাইল টোবাইল সব ওনারা নিয়ে নেয়, আমার নাম জিজ্ঞেস করে, তখন গাড়িটা চলতেছিল। তো এই যে কয়েক সেকেন্ডের ভিতরে এই ঘটনা, আপনি যেই গ্যারেজে দাঁড়ানো ছিলেন সেখানেও তো 2-1 জন লোক ছিল, তো তারা কি কোনো প্রতিরোধ গড়ে তোলে নাই অথবা জিজ্ঞেস করেনি যে আপনাকে কেন, কি কারণে নিয়ে যাচ্ছে? জি, ওইখানে আমার বড় ভাই ছিল এবং আমাদের কাপাসিয়া উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ ছিল, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছিল। এটা একটা গাড়ির বডি গ্রেস, অনেক লোকজন ওইখানে ছিল। ওনারা কিছু বলার আগে অচমকা 1 মিনিট সময় লাগে নাই,
যে ঘটনাটা ঘটে গেছে। পরবর্তীতে কি হয়েছে সেটা তো আর আসলে আমি জানি না, বাট ওই সময়ে মানে জিজ্ঞাসা করার মতো কোনো প্রেক্ষাপট ছিল না। আমাকে শুধু বললো একটু সামনে আসেন, কথা আছে, মেন রোডের পাশেই তো, গাড়িটা ওই জায়গায় ছিল। তো যাওয়ার সাথে সাথে ওনারা আমাকে ধাক্কা মেরে উঠিয়ে ফেলে। পরে কি হয়েছে ওটা তো আর আমি জানি না। তখন আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে যখন গাড়িটা আসে, ওইখানে গাড়িটা থামানো হয়, সামনের আপনি গ্লাসটা বুঝলেন কিভাবে ওটা রাজেন্দ্রপুর আপনার, ক্যান্টনমেন্ট? ওই রাস্তাটা আমার খুবই পরিচিত, যেহেতু আমাদের গাড়ির ব্যবসা দীর্ঘদিনের। আর ওইখানে অনেক সময় আমাদের ড্রাইভার যদি সিক থাকতো, অসুস্থ থাকলে আমি নিজেও অনেক সময় ড্রাইভ করতাম। তো রেল ক্রসিং এটা আপনি স্বাভাবিকভাবে ফিল করতে পারবেন যে এখন আপনি রেল লাইন ক্রস করতেছেন। আর দুইটা আপনার স্পিড ব্রেকার আছে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে, ওই দুইটা একেবারে ফিল করার মতো। তো একটা যখন ক্রস হয় তখন আমি বুঝতে পারি যে এখন আমি ক্যান্টনমেন্টের ভিতরে, আর গাড়িটা একেবারেই স্লো চলতেছিল ওই সময়। তখন দ্বিতীয় চেকপোস্ট যেটা, সেটাতে ব্রেক করার পরে সেনাবাহিনীর অফিসার ওদেরকে মেবি ইশারা করে গ্লাস খোলায়। সামনে যিনি বসা ছিলেন উনি গ্লাসটা একটু খুলে বলে পিছনের গাড়ির সাথে কথা বলেন। তো সেনাবাহিনীর অফিসার জিজ্ঞেস করে যে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো উনি বলছে আমরা কোনো কথা বলবো না, আপনি পিছনের গাড়িতে কথা বলেন। তখন আবার গাড়িটা চলতেছিল। পথিমধ্যে মেবি আপনার ন্যাশনাল পার্ক বা পোড়াবাড়ি এর যে কোনো একটা জায়গায় গাড়িটা ব্রেক করা হয়, আমাকে ওই গাড়ি থেকে নামানো হয়, অন্য একটা গাড়িতে উঠানো হয়, মানে গাড়ি বদল করা হয়, গাড়ি বদল করা হয় যেন কেউ সহজে ট্রেস করতে না পারে। করতে পারে এক্স্যাক্টলি। তারপর আপনার গাড়ি চলতে থাকে। আমি মোটামুটি রাস্তা ক্যালকুলেশন করে হোটেল রেডিসন পার হওয়ার পরে পরে আর আমি আসলে রাস্তাটা করতে পারি নাই, খেই হারিয়ে ফেলছেন। জি। আর ওনারা তো বিভিন্ন প্রশ্ন করতেছিল আমাকে, প্লাস ভয় দেখাচ্ছিল। আর ওনারা বিকট সাউন্ডে আপনার মেবি গুজরাটি বা কোন অন্য একটা ভাষার গান বাজাইতেছিল। আর ওইখানে গাড়ির ভিতরে আর ওইখানে দুইজন লোক ছিল যারা ইন্ডিয়ান। ওনারা আমাকে হিন্দিতে কথা বলার জন্য বলে। প্রথমেই গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই ওনারা বলে যে আপকো হিন্দি আতা হ্যায়, হিন্দি মে বাত করো। তো আমি বলি যে আমার হিন্দি আমি থোড়া থোড়া বুঝি, ইংলিশও তেমন পারদর্শী না। তারপর ওনারা আর কিছু জিজ্ঞেস করে না, অন্য লোক আমাকে প্রশ্ন করে। এটা তো এমনও হতে পারে যে আপনাকে কনফিউজ করার জন্য হিন্দি বলা হচ্ছে বাংলাদেশের লোকজনই। বাট আমি ওঠার সময় যাদেরকে দেখছি, যেই লোককে দেখছি উনি ডেফিনেটলি বাংলাদেশি না। চেহারা বা ওনার যে ছিল, আমার কাছে ওনাকে বাংলাদেশি মনে হয় নাই। তাহলে আপনার জার্নিটা এ পর্যন্ত আমরা শুনলাম। আমরা একটু ওয়ালিউল্লাহ জনি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাকে কবে কিভাবে কারা পিক করলো। আচ্ছা, বেসিক্যালি প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই। সেকেন্ডলি হচ্ছে আমি ঘটনাটা ইন ব্রিফলি বলবো, যতটুকু না হইলেই না, কারণ আমি এখনও ট্রমা ফিল করি এবং ওই স্মৃতিগুলো আমি স্মরণ করতে চাই না, এড়াই যাই, স্কিপ করে যাই। তো আমি প্রায় 4 মাস গুম ছিলাম, আর মোরওভার 7 ইয়ার ছিলাম আমি ইনসাইডে, জেলখানায়। তো প্রথম ঘটনাটা হচ্ছে এরকম, আমি রামপুরা বাজার যে মধুবন মিষ্টি করে, এটা এখনও আছে, ওইখানে আমি দাঁড়াইছিলাম। আমি ওই চা খাইতাম খুব, বাসায় আমার ওই চা থেকে বাইরে এই চাটা বেশি খাইতাম, কারণ মা খুব বিরক্ত হয় চা চাই, বারবার চা চাই। হ্যাঁ, তো ওইখানে বাইরে বের হইতাম আর কি। তো উইদাউট এনি রিজন আমি ওইখানে ছিলাম আর কি, যে কোনো কারণ না। তো হঠাৎ করে কিছু সিভিল টিম আসলো, ছোটো ছোটো অস্ত্র, অনেকটা দেখতে খেলনার মতো, কারণ এগুলোর সাথে আমরা পরিচিত না। তো আইসা আমাকে বললো, তারা আমাকে চিনেও না, আমাকে বললো আপনার নাম জনি? আমি বললাম হ্যাঁ আমার নাম জনি। হ্যান্ডক্যাপ নিয়ে পিছনে পড়ে ওই একটা হাইস টাইপের গাড়ি রাস্তার ভিতরেই ছিল, লম্বালম্বি, জোর করে তুললো। তুইলা এটা টিভি সেন্টার যাওয়ার পরে বনশ্রীর দিকে ঢুকবে, তখন আমাকে কালো কাপড় দিয়ে ডেকে দিল। তো আমি প্রথম ভাবলাম, ওই ছোটোবেলা তো সিআইডির থ্রিল রিল দেখতাম, ভাবলাম যে ওইরকম কেউ কিডন্যাপ করতেছে টাকার জন্য, কারণ বেসিক্যালি আমার কোনো শত্রু নেই, ফ্যামিলিরও এরকম শত্রু নেই। তো আমি একটু সাহস করে জিজ্ঞাসা করলাম যে আপনারা কারা? তো ওনারা বললাম আমরা পুলিশের লোক। তখন আমি একটু কনফিডেন্স পেলাম যে পুলিশের লোক যদি হয় তাহলে কোনো কারণে হয়তো থানায় নিচ্ছে, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে। কিন্তু আমাদের রামপুরা টিভি সেন্টার থেকে মেরাদিয়া একটা হাইস গাড়িতে যেতে মিনিমাম 5 মিনিট যদি রাস্তা ফাঁকা থাকে, তো এটা ঘন্টার উপরে চলতে আসছে। তো একটা ভয় ফিল করলো আমার মাথায় তখন, ওইটাই যে কোনো কিডন্যাপ করতেছে টাকার জন্য। আর ওভারঅল ওই সময় তো আওয়ামী লীগের পিরিয়ডে তো দেখছিনি, এরকম কমন বিষয় ছিল কিডন্যাপিং বা যে কোনো ধরনের। তো পরবর্তীতে আমি এটা আর কি ইনভেন্ট করি যে বাই দ্য প্যাসেজ অফ টাইম, যেটা ছিল র্যাব 11 সিদ্ধিরগঞ্জ, ওইখানে নিয়ে যায় আমাকে।
পথে কোনো কিছু জিজ্ঞাসাবাদ এই গাড়িতে এই যে দীর্ঘ না, 1-1.5 ঘন্টা ছিলেন গাড়িতে? আমি তা নিজেই জিজ্ঞাসা করছিলাম যে তারা কারা, অ্যান্ড বাই প্রায় 1 আওয়ার লেটার আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার কারা। তো ওনারা বললো যে আমরা প্রশাসনের লোক, চুপ থাকেন। তারপর বললো আপনি কি জানেন আপনাকে কেন আমরা নিয়ে যাচ্ছি? তখন আমি আসলে তো জানি না। বাই আমার লাইফ, যে আমার ওয়াইফ, আমাদের বিয়েটা ছিল লাভ ম্যারেজ। ওনার বাবা হচ্ছে রইস মল্লিক, সাংবাদিক। তো আমি ভাবলাম ওনার ফ্যামিলিকে তো আমাদের ম্যাচ হচ্ছিল না, যে উনি কোনো কিছু করলো কি না। তো আমি চুপ থাকলাম, তারা আর কিছু বলে নেই। তো সেখানে আমাকে নিয়ে যায়, আর তাদের অফিসিয়ালি ছিল কি মানে তারাও কোনো কথা বলতো না। তো এখানে নেওয়ার পর আমার টর্চার করে। আর বিষয়টা হচ্ছে আমি এমনি একটু রাগি, তো যখন টর্চার করে আমি রেসপন্স করি যে আমার বিষয়টা হচ্ছে কেন আমাকে আপনারা ধরছেন, আমাকে বলেন। তো তাদের এই বিষয়টা তারা কখনোই মাইনে নিতে পারে না যে তাদের সাথে কেউ প্রশ্ন করুক, তাদেরকে উল্টা প্রশ্ন করতে পারে, কেউ প্রশ্ন করুক অথবা তাদের সাথে কথা বলুক, এটা তাদের খুব হাইলি মেজাজ খারাপ করে দেয়, যার কারণে আমাকে তারা প্রচুর টর্চার করে। এবং পরবর্তীতে তারা বলে র্যাব 11 অফিসিয়ালি ভাবে যে তাদের লিস্টে আমি ছিলাম 1 নাম্বার, যাকে তারা সবচেয়ে বেশি টর্চার করছে বিভিন্ন ক্যাটাগরির। মানে কেন মানলো আপনাকে? জিজ্ঞাসাবাদটা কি তাদের জানতে চাওয়াটা কি? এটাও মনে নিয়ার অ্যাবাউট 15 দিন পরে, আমি গুম থাকার এই 15 দিন পরে বারবার আমি প্রশ্ন করতেছিলাম যে আসলে কেন আমার ধরছেন। তখন তাদের মুখ থেকে আমি যেটা শুনি, মানে আপনাকে যখন গাড়ি থেকে নামায় সিদ্ধিরগঞ্জ র্যাব 11 অফিস, তখন কি আপনার চোখ খোলা ছিল? না না। তাহলে আপনি কখন বুঝলেন যে আপনি র্যাবের জিম্মায় আছেন? প্রথমত আমি 3-4 দিন পরেই বুঝি, ওই চোখে কালো কাপড় বাঁধতো, তারপর আবার টিস্যু দিত। তো এইখানে যারা ওই অফিসার লেভেল আসার আগে তারা মানে একটু বেশি সতর্কতা অবলম্বন করত। তখন দেখা আমি ওই চেয়ারে দেখি, প্লাস্টিকের চেয়ার, ওইখানে লেখা র্যাব 11, চেয়ারের গায়ে লেখা। তখন আমি ফার্স্ট জানতে পারি, মানে বুঝতে পারি র্যাব 11। তো যে তারাই আমাকে উত্তর দেয় প্রথম যে কোনো একটা লোককে তারা অ্যারেস্ট করছে, বাই নেম ইসলামিস্ট, আমি চিনি না। তো ওই লোকটাকে তারা যখন টর্চার করছে, তার মোবাইলে বিভিন্ন নাম্বার চেক করছে, ওইখানে আমার নাম পাইছে। হ্যাঁ, তো আমার নাম পাইছে, তখন তারা ওই নামগুলোকে মনে হয় একটু করতেছিল আর কি, কোনো কারণে যাচাই বাছাই করতেছিল। তো আমাকে দেখার পরে তাদেরকে জঙ্গি জঙ্গি মনে হয়। মানে আপনার তখনও কি অবয়ব এরকম ছিল? মানে এরকম চুল, এরকম দাড়ি? জি 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 ছিল, এরকম ছিল। মানে আপনার ফার্স্ট ইমপ্রেশন তাদের মানে আপনাকে জঙ্গি মনে হয়েছে তাদের কাছে? হ্যাঁ, অথচ ওদের কিন্তু যাচাই বাছাই করার সুযোগ আছে, এনাফ টাইম আছে, এটা পুলিশ না, তাদের স্পেশাল একটা টিম। আর তো আমি বললাম এটা তো আপনারা একটা কথা হইলো, আপনারা টাইম নেন, টাইম নিতে পারতেন, যাচাই বাছাই করে আমাকে ধরতে পারতেন। তো বললো যে ওই লোকটাকে তখন নিয়ে আসছে, আমার তো চোখ বাঁধা। তো ওনাকে জিজ্ঞাসা করছে যে ওনার সাথে তোমার কি সম্পর্ক, কীভাবে, ডাইরেক্ট সরাসরি। তো উনি বললো যে আমি মধু খাইতাম। তো যে শুনছি সুন্দরবনের মধু পাওয়া যায় ওনার কাছে, ফর দ্যাট হয় আমি ওনার নাম্বারটা সেভ রাখছি। এতটুকু হচ্ছে আমার নামে ওই লোকের মানে মুখের টেস্টিমনি। তার মানে কি আপনি মধুর ব্যবসা করেন? না, তাহলে আমি নিজেই খাইতাম আর কি, মধুটা আমার একটু পছন্দের, তো আমি একটু বেশি করে নিতাম। লাইক ওই লোকের কাছ থেকে? না না না, তাহলে আমি নিতাম এইখানে হচ্ছে নিউ মার্কেটে, এখানে একটা লোক আছে তাবলিগ করে আমাদের, আমি আবার তাবলিগের সাথে একটু জড়িত ছিলাম, তো ওনার থেকে নিতাম। তো সুন্দরবনের মধু এটার প্রতি একটা যারা খায় তাদের একটা আকর্ষণ আছে। তো এনি হাউ সে হয়তো কোথাও শুনছিল, তো আমার থেকে মধু নিবে, যার কারণে আমার নাম্বারটা সেভ রাখছিল, এতটুকুই। তখন ওইখান থেকে রেবরা বললো যে আমরা আসলে ধরতে পারি, ছাড়তে পারি না, উপরের কিছু অর্ডার লাগে, আমরা যদি পারতাম আপনাকে ছেড়ে দিতাম। তো আমি বলছি ঠিক আছে, আপনার হয়তো আমার একটু স্বাস্থ্য ভালো বা দাড়ি, এই জন্য আপনার আমার দেখতে জঙ্গি মনে হয়েছে। তা আমার মতো হাজার হাজার লোক আছে, শুধু দাড়িটা না থাকলেই প্রবলেম ছিল না, এটাই আসলে ফেক। তো আপনি একটু সময় নিতেন, আমার সঙ্গে যাচাই বাছাই করতেন, এলাকায় তদন্ত করতেন, ইনকোয়ারি করতেন, শিওর হয়ে ধরতেন, সমস্যা কী ছিল। তো এই কথাগুলোর রিপ্লেশন ছিল মাইর, টর্চার। তো আমি আবার বলতাম, মানে প্রচুর টর্চার করলে আমার মুখ দিয়ে কথা বের হইতো। তো এটা ছিল মূলত ফ্যাক্ট। তারপর ওইখানে জাস্ট 1 মিনিট, ওইখানের একজন অফিসার মেবি আমজাদ নামে তিনি পরিচিত, তো উনি বলছিল যে শেখ হাসিনা তখন গাজীপুরে র্যাবদেরকে 30 লক্ষ টাকা পুরস্কার দেয় কিছু ওই জঙ্গি নাটকের জন্য। তো বললো ওরা পাইতে পারে, আমরা পাইতে দোষ কি, ওই আমাদের ওই নাটকের আপনি একজন প্লেয়ার, আমরা কিছু টুপ দিছি, সেই টুপ দিয়ে দিয়ে আপনাদের আনতেছি। গাজীপুর যদি 30 লাখ পায় তা আমরা পাবো না কেন? মানে একটা প্রতিযোগিতা, তাদের একটা কম্পিটিশন ছিল, তাদের কোনো একটা শাখার সাথে। আপনাকে নিয়ে যাওয়া হলো আয়না ঘরে, তারপর
কি ধরনের বর্বর আচরণ করা হলো আপনার সাথে? তারা কি জানতে চাইলো? কেন আপনাকে পিক করলো তারা? জি, আমাকে আপনার নিয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো আমি আসলে চেষ্টা করি যে কোট করার জন্য, যেহেতু আমি বাইরে ছিলাম বাংলাদেশ সম্বন্ধে আর স্বৈর শাসকের নির্যাতন নিপীড়ন, যেহেতু আমার পরিবার বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি নিজেও, তো আমি খুঁটিনাটি বিষয়গুলো আসলে কোট করার চেষ্টা করি। কলেপসেবল গেট খোলা হয় এবং আমাকে সিঁড়ি দিয়ে একটু নিচে নামানো হয়। আমার কাছে মনে হয়েছিল যে আন্ডারগ্রাউন্ডে আমাকে নামানো হচ্ছে। তারপর আমাকে একটা কোল্ড রুম, খুবই ঠান্ডা একটা রুমের মধ্যে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়, অনেক দূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে হঠাৎ করেই একটা মহিলার কণ্ঠ আসে, যিনি আমাকে জিজ্ঞেস করে, শেখ মোহাম্মদ সেলিম? আমি বললাম জি। আপনার অরিজিনাল নাম? আমি বলি। আমার পিতার নাম, আমার গ্রাম, সব কিছু উনি জানতে চায়, আমার পাসপোর্ট নাম্বার। তারপরে উনি আমার ডিটেলস জানার পরে উনি বলতেছে এটা আপনার আসল নাম নয়, আপনার বয়স আরও বেশি। তখন আমি ডিসএগ্রি করি, আমি বলি যে না, এটাই আমার রিয়েল, আপনি আমার পাসপোর্ট নাম্বার চেক করেন। আমি 2006 সালের দিকে পাসপোর্ট করি এবং 2008-এ মালয়েশিয়াতে যাই। তখনই আপনার মারধর শুরু করে। এর একটু আগে যখন আমাকে ওইখানে নিয়ে যাওয়া হয়, তখন একজন এসে আপনার মেডিকেল ইকুইপমেন্ট লাগিয়ে আমার প্রেশার মাপে এবং বলে অল ওকে। তো আমি বলি যে আমি নার্ভাস ফিল করতেছি। বলছে এটা কি কোনো ব্যাপার না, ওনার চলে যায়। তারপরে আপনার জিজ্ঞাসাবাদ শুরু হয়। আমার কাছে মনে হয়েছিল যে একটা টেপ রেকর্ডারের মতো উনি রেকর্ডিং করতেছে আমার কথাগুলো। তো পরবর্তীতে আপনার মারধর শুরু হয়। আমি কোটোয়ালিপাড়া একটা জায়গার নাম আমাকে বলে, ওই জায়গায় আমি গেছি। শেখ হাসিনার জনসভাতে নাকি আমি বোমা পুঁতে রাখছিলাম। পঞ্চগড় সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করা হয়। সিঙ্গাপুর আমি গিয়েছিলাম। বিভিন্ন বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে টাকা দিয়ে প্রত্যেকবার নির্বাচনের সময় দেশে প্রেরণ করে। তারপরে জামাতের অনেক টাকা আমার কাছে জমা আছে আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টের ডিটেলস জানতে চায়। তারপরে আমার ফোন নাম্বার থেকে বিভিন্ন নাম্বার করে আমাকে জিজ্ঞেস করে, আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড জানতে চায়, বিভিন্ন বিষয়ে ওনারা প্রচণ্ড মারধর করে আমাকে। তারপর ওইখান থেকে আমাকে একটা রুমে নিয়ে যায়, যেখানে 2 জন লোক ছিল। একজনের বাড়ি সম্ভবত আপনার কক্সবাজার, মরিচা বাজার, শেখ নূর বাকি একটা নাম ছিল ওনার, মরিচা বাজার। 4-5 বছর হয়েছে ওনাকে ওইখানে বন্দি করে রাখা হয়েছে। জীর্ণ শীর্ণ অবস্থা, বড় বড় দাড়ি। আরেকটা ছেলে ছিল মেবি প্রবাসী, সে বেশি কথা বলতো না। তো ওইখানে আমাকে আপনার এনার্জি প্লাস একটা বিস্কিট দেওয়া হয়, একটা মাম ওয়াটারের বোতল দেওয়া হয়, আর তাদেরকে রাতে ভাত দেওয়া হয়। তখন আমি প্রচণ্ড কান্নাকাটি করি। মেবি 1-2 দিন হবে, ওইখান থেকে আমাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেম আপনার এই জিজ্ঞাসাবাদ করা হয়, প্রচণ্ড মারধর করা হয়, চোখ বেঁধে চেয়ারের মধ্যে আপনার হ্যান্ডকাপ লাগিয়ে, হাত পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। আপনার 2-3 জনে মেবি আমাকে মারছে, আমি তো আর দেখি নাই। জিজ্ঞাসাবাদ করে আর মারধর করে, এবং ওনারা কার সাথে যেন ইংলিশে কথা বলে। মেবি সাইডে কোনো লোক ছিল, ওই মহিলাই আমাকে জিজ্ঞাসাবাদ করতো। তারপরে মালয়েশিয়া কতদিন আমি ছিলাম, কোন কোন দেশে আমি গেছি, পাকিস্তানের ISIL বা কি একটা সংগঠনের সদস্য আমি, ওনাদের সাথে আমার যোগাযোগ আছে। তারপরে আমার আরও অ্যাকাউন্ট নাম্বার আছে যেখানে অনেক টাকা, যেগুলো দিয়ে আমি অস্ত্র কেনার জন্য দেশে আসছি, শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আমি দেশে আসছি। বিভিন্ন বিষয় জিজ্ঞেস করে, হাজারো প্রশ্নে আমাকে জর্জরিত করে। বাট একটা বিষয়ে আমি উপলব্ধি করতে পারি যে আমি সেলিম না, এইটা ওনারা আমার মুখ থেকে শুনতে চাচ্ছে। যে মানে আপনি সেলিম সেলিম না, না, আমার আসল নাম সেলিম না। আপনার নাম কি? আমার অরিজিনাল নামই শেখ মোহাম্মদ সেলিম। কিন্তু ওনারা কি জানতে চায়? মানে ওনারা বলতেছে যে আপনার আসল নাম কি? আমি বলছি শেখ মোহাম্মদ সেলিম। বলছে যে না, আপনার আরও নাম আছে। তাহলে ওনারা কি আপনাকে ইকবাল বানাতে চায়? ওনারা পরবর্তীতে আমি নেত্র নিউজের ইনভেস্টিগেশনে ইকবাল হোসেন সেলিম নামে এক ব্যক্তির ওনারা ইনকোয়ারি করে বের করে, যিনি মালয়েশিয়াতে ছিলেন এবং উনি গাজীপুরে বাসা ভাড়া ছিলেন। মালয়েশিয়াতে উনি থাকা অবস্থায় ওনার পাসপোর্টের নাম ছিল সেলিম, আর উনি গাজীপুরে বাসা ভাড়া ছিলেন। তো নেত্র নিউজের অ্যানালাইসিস হলো যে যেহেতু 2টা জায়গায় ম্যাচ করে আমার সাথে, মালয়েশিয়া প্রবাসী এবং গাজীপুরে বাসা ভাড়া ছিলেন, ওনাকে ধরার জন্য গাজীপুরে নাকি 2-3 বার র্যাব আপনার অপারেশন চালিয়েছিল। তো ওনাদের মূল্যায়নটা হলো যে ওই সেলিমকেই খুঁজতে গিয়ে, ইকবাল হোসেন সেলিমকে খুঁজতে গিয়ে শেখ মোহাম্মদ সেলিমকে ওনারা করে,
আর এর পিছনে আমার এলাকার আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল, যারা আমার ভাইয়ার রাজনৈতিক প্রতিপক্ষ। ওই ইকবাল হোসেন সেলিমের অপরাধটা কি ছিল, যাকে র্যাব খুঁজছিল অথবা যাকে মনে করে আপনাকে তুলে নেওয়া হলো? পরবর্তীতে আমি নেত্র নিউজের ইনভেস্টিগেশনে এবং যখন ইকবাল হোসেন সেলিমকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে 2021 সালে ওনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসে, তখন আমি মালয়েশিয়াতে, আমি জেল থেকে বের হয়ে মালয়েশিয়াতে চলে যাই। তখন ওনার ওই আর্টিকেলটা আমি পড়ি নেত্র নিউজ, যেটা আমাকে পাঠায়। উনি নাকি কোটোয়ালিপাড়াতে বোমা পুঁতে রাখার আসামি ছিলেন, বা 21শে আগস্টে হামলারও নাকি উনি মানে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল। বাট এটা সম্বন্ধে আমার তেমন আমি কিছুই জানতাম না। বাট আমাকে আয়নাগরে প্রচণ্ড রকম নির্যাতন করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন রুমে আমাকে রাখা হয়, এবং বাড্ডার লিটন বলে এক ব্যক্তির সাথে আমাকে রাখা হয়। আমার পাশের রুমে আপনার ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচারের সাথে মানে ওই লিটন কথা বলে। তারপরে আপনার একদিন আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, ওই দিনকে আমাকে প্রচণ্ড মারধর করা হয়, এবং ইলেকট্রিক শর্ট দেওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে আমার মনে হয়েছিল আমার নাকে মুখে রক্ত আসতেছিল, যেহেতু আমার হাত হ্যান্ডকাপ লাগানো, মুখে টুপি পরা। পরে ওনারা আমাকে ওইখান থেকে 2-3 জন ধরে রুমে নিয়ে যাওয়া হয়। আর পরে আমার কয়দিন পরে আসলে আমার জ্ঞান ফিরে, আমি আসলে বুঝি নাই। তারপরে আপনার আমি দেখি অন্য একটা রুমে আমি একলা। ওই দিন আমি খুবই কান্নাকাটি করি, এবং আমার মনে হচ্ছিল যে আমি ওই সময় মারা যাব। আমার খুব নাজুক অবস্থা ছিল, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। তারপরে আপনার নির্দিষ্ট একটা সময় এক্সজস্ট ফ্যান বন্ধ করে দেওয়া হইতো, প্রচণ্ড গরম ছিল। এক্সজস্ট ফ্যান বন্ধ করার পরে আমার ডান পাশের রুমে একটা ছেলে ছিল, যে প্রথমে পরিচয় দেয় শাহিন শাহ নামে, পরবর্তীতে বলে যে আপনি বংশাল যদি কখনো যান, বংশালের সোহেল বললে সবাই আমাকে চিনবে, যে আমি ছাত্রনেতা যুবনেতা সোহেল, আপনি যার কাছে বলবেন সবাই আমাকে চিনবে। তো সে আমাকে সান্ত্বনা দেয় যে সেলিম ভাই আপনি কি করতেন? আমি বলতাম যে আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, প্লাস আমি এবং আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি আমার পদ পদবীর কথা বলি। এটা নির্দিষ্ট একটা সময় যখন এক্সজস্ট ফ্যানটা বন্ধ থাকে। তো উনি বলে যে সেলিম ভাই আপনাকে মারবে না, যেহেতু আপনি বিএনপির বড় কোনো পদে নাই। এইখানে ইলিয়াস আলী থেকে শুরু করে অনেককেই রাখা হয়েছে, কাউকেই মারে নাই। আমাকেও 4-5 বছর ধরে এখানে রাখছে, মারে নাই। সুতরাং আপনি তো বড় কোনো লিডার না, কান্নাকাটি করেন না, দোয়া করেন, যদি বেঁচে থাকেন তাহলে দেখা হবে রাজপথে। এর 1-2 দিন হবে মেবি। এরপর আর সোহেল ভাইয়ের সাথে আমার আর কোনো কথা হয় নাই। মনে হয়েছিল যে ওনাকে ওই রুম থেকে অন্য কোথাও নিয়ে গেছে। আর সোহেল ভাইয়ের স্মৃতিটা আমার খুবই আমাকে তাড়া করে বেড়াইতো, যেহেতু আমার মনে হয়েছিল যে ওই সময় মারা যাব, আমার শেষ সময়। সোহেল ভাই না থাকলে হয়তো বা আমি ওইখানে স্ট্রোক করে মারা যাইতাম। তো সোহেল ভাই আমাকে খুব সান্ত্বনা দেয়। জি, উনি আমাকে খুবই সান্ত্বনা দেয়, এবং উনি প্রচণ্ড হাসি খুশি একজন মানুষ ছিলেন। যদিও ওনার চেহারা আমি দেখি নাই, বাট আমার মনে হয় যে ওনার কথাগুলোই আমি এখনও আমার কানে বেজে ওঠে, আমি শুনতে পাই। আর আমি প্রথম নেত্র নিউজে ইন্টারভিউ দেওয়ার পিছনে এটাই মূলত একটা কারণ ছিল, যে শাহ ওয়ালিউল্লাহ জনি, উনি ওনার উপরে যে নির্যাতন এবং ভয়ঙ্কর টর্চার নেমে এসেছিল সেই বর্ণনা দিলেন। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমি তো প্রিভিয়াসলি আপনাকে টাচ দিছি যে র্যাব 11-11 তাদের লিস্টে আমি 1 নাম্বার, যাকে তারা সর্বোচ্চ টর্চার করে। তো আমার টর্চার তো প্রথমত করে কেন আমি নিজেও জানি না, বাই দা বাই যে 2টা কারণ আপনাকে বলি। পরবর্তীতে তারা আমাকে বলে যে আপনি রিল্যাক্সে থাকেন, আমার চোখ বা আদায় থাকে যে আপনাকে আমরা যেভাবে আনছি সেভাবে একসময় রেখে আসবো আর কি। তো তারা মানে উপরে কোনো একটা সিগন্যাল চাচ্ছিল যে কখন কবে রেখে আসবে। তো এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আমি জানি, এখন যেটা বলবো সেটা তখন জানতাম না আর কি। তো আপনার নরসন্দী গাবতলী নামে একটা জায়গায়, যত সম্ভব র্যাব, আপনি হয়তো রিমেম্বার করতে পারবেন, সিলেটের আতিয়া মহলে একটা ঘটনা ঘটছিল, যেখানে তাদের একটা ফেইলর ছিল। একটা তাদের একটা ফেইলর ছিল, যে ফেইলরটাকে ঢাকার জন্য তারা নরসন্দীতে একটা ওই ড্রামাটিক্যাল একটা মানে নাটক করে কিছু ছেলেকে, হয়তো 1-2 তো নামাজ পড়ে এই টাইপের, মানে একেবারে অ্যান্টি ইসলামিক না আবার ইসলামিকও না, এরকম কিছু ছেলে পেলে তারা সেইখানে একটা রুমে আটকায়। পরে মাইকিং করতে থাকে যে আত্মসমর্পণ করো, নাহলে। তো
তারা ওইখান থেকে তারা বুঝতে পারে যে তাদেরকে মেরে ফেলবে, যেহেতু পিছন দিয়ে গেট আটকানো, আর যেহেতু আসলেই তাদেরকে ক্রস দিবে, যার কারণে তাদেরকে এমন সূক্ষ্মভাবে মানে কী করে না সার্চ করা হয়নি। তাদের কাছে 2টা মোবাইল থাকে দুজনের কাছে। তো সেটাতে তারা ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এরকম বলে একটা পোস্ট করে যে আমাদের তো আটকায় রেখে এখানে মাইকিং করা হচ্ছে, আমরা তো সাধারণ মানুষ। তো সেটা ওই সময় খুব ভাইরাল হয়। ইভেন স্বরাষ্ট্র অধিদপ্তর থেকে তখন র্যাবকে ফোন দিয়ে বলা হয় এদেরকে ছেড়ে দাও। তো এই ঘটনায় তারা সবাইকে ছেড়ে দেয়, কিন্তু 3 জনকে অ্যারেস্ট দেখায়, যে তারা মরিয়া হয়ে প্রমাণ করতে চায় যে এই লোকগুলো কি আসলেই জঙ্গি, নাহলে চাকরি চলে যাবে এরকম একটা কিছু। ওই ঘটনাটার সময় আমি ওই র্যাব 11-এ যে তারা আমাকে কনফার্ম করে যে আপনাকে আমরা রেখে আসবো, আবার ছেড়ে দিব। কিন্তু ওই ঘটনাটার এফেক্টে ওই সময় তারা আমাকে নিয়ে অফার করে যে আপনাকে আমরা 15 লক্ষ টাকা দিব, রাষ্ট্রপতির কাছে নিয়ে যাব, আপনি বলবেন যে আমি সাধারণ ক্ষমা চাই এবং স্বাভাবিক লাইফ লিড করতে চাই, শুধু এতটুকু কথা। আমি বলি তো এটা তো নিজের উপর একটা ব্লেম, আর এটা তো আমি সোশিয়ালভাবে আমি তো একটা সমাজে বাস করি, আমার রিলেটিভ আছে, এই কথাটা মানে কি আমি সামাজিকভাবে আমি হাই প্রতিপন্ন হব, এটা আমি কীভাবে বলবো? আর আমি মিথ্যা বলতে পারবো না যদি, আর ওইখানে তো আমি তাদের জিম্মায় বুঝিনি কী অবস্থা। আমি বলছি যদি কিছু বলতে হয় আপনারাই বলেন, আমি বলতে পারবো না, নিজের নামে আমি এটা বলতে পারবো না। তখন ওরা আমাকে 1 দিন সময় দেয়, যে আপনাকে 1 দিন সময় দেওয়া হলো, হয় আপনি রাজি হবেন, নাহলে আপনাকে ক্রস দিয়ে দেওয়া হবে। আপনার মার চেহারা চিন্তা করেন, মানে ওইগুলো চিন্তা করেন, আপনার বাইরের জগৎটা চিন্তা করেন, এটা আমাদের বিকল্প কোনো উপায় নেই। এবং তারা বারবার কয়েকটা কথা বলতেছিল, এর ভিতর মোস্ট যেটা সবচেয়ে বেশি আমি শুনি সেটা হচ্ছে যে কোনোভাবে চাকরিটা সেভ করতে হবে। তো পরের দিন আমাকে বলে যে আপনি কি সিদ্ধান্ত নিলেন? তখন আমি বলি যে না, আমি মিথ্যা বলতে পারবো না। তখন তারা বলে আপনাকে আমরা 30 লাখ টাকা দিব, আপনি শুধু এতটুকু কথা বলবেন। তো আমি রাজি হই না। এয়ারপোর্ট থেকেই টর্চারটা, মানে ওদের যে রাগ খুব টর্চারটা নেমে আসে, আমাকে বলে যে আপনি কিছু দলের নাম বলে জামাত, তারপর আনসারুল্লাহ বাংলা, হিজবুত তাহরির, এরকম বিভিন্ন দলের নাম বলে যে আপনি লিখিত দিবেন, তাদের ভিতরে একটা কাগজ দিয়ে লিখার জন্য, যেটা 161 বলে, যে এখানে আপনি লিখবেন যে কোনো একটা দল আপনার ইচ্ছা মতো লিখবেন, আমি এটার সাথে জড়িত, আপনাকে আমরা ছেড়ে দিব। তো আমি সেটাও রাজি হই না। আমি প্রথমেই খাতায় লিখি যে আমি কোনো সংগঠন করি না, আমি মিথ্যা বলতে পারবো না। তো আমি যেহেতু ভিতরে থাকি এখানে টর্চারটা করে, আর টর্চারের অনেক ঘটনা আপনারা পাইছেন, তো আমি ওইগুলো বলবো না, আমি হয়তো তাহলে কথা ফিনিশিংয়ে যেতে পারবো না, যেহেতু আমি সিক হয়ে যাই। তো মোটামুটি কোনো টর্চারই বাদ ছিল না। দেন এমন হয়েছিল যে আমাকে তারা প্রতিপক্ষ বানায় ফেলছিল, যে আমাকে দেখলেই তারা সবচেয়ে টর্চারটা ছিল মেন্টালি, বৃষ্টি কথা বলতো, বাবা মা নিয়ে খারাপ করতো, যেটা বেন্ট। তো যার ফলশ্রুতিতে তাদের সাথে আমার এরকম একটা অবস্থা হয়ে গেছিলো যে আমার মনে হইতো যে এই লোকগুলা হচ্ছে কি সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, কারণ তারা জানে আমি ইনোসেন্ট, জানে আমি তাদের এইগুলোর সাথে জড়িত, তারা সেটা স্বীকার করে, তারপরে তারা আমাকে টর্চার করে। তো যাই হোক, ভাই তো বিভিন্ন টর্চার করে, আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। ইভেন 2টা ডক্টর আসতো আমাকে দেখার জন্য, এবং হাত ভরে, আমার যতটুকু মনে আছে, অনেক ধরনের ক্যাপসুল ট্যাবলেট এগুলো দিত। তো এর পরবর্তীতে একটা সময় তারা আমাকে এক রুমে নিয়ে চোখ খুলে দেয়। সেদিন আমি প্রথম দেখতে পাই এখানকার অফিসারগুলা ওই সময়ের। তো তারা বলে আপনার চোখ কেন খুলে দিছে আপনি জানেন? আমি বলছি না। বলছে আপনাকে আমরা দুনিয়া থেকে সরাই দিব। এই যে বাইরে যেইগুলো দেখেন যে সুইসাইড বেল বিস্ফোরণ বা জঙ্গি ঘিরে ফেলছে এইগুলো তো সব আমাদেরই করা। তো ওইটারই একটা প্লে আপনি হবেন, আপনার জন্য আমরা একটা বেল্ট রাখছি, সুইসাইড বেল্ট, ওইটা আপনাকে পরাবো। তারপর একটা আশা করি বুঝতে পারতেছেন আপনি তাদের ইঙ্গিতটা। তো তখন আমাকে একটা ট্রাউজার একটা নীল গেঞ্জি কিনে দেয়, আর বলে আপনাকে একটা কেস আমরা এনে দিব, অর্ডার দিছি। তো আপনাকে তো এমনি তামিল হিরোদের মতো দেখা যায়, আরও সুন্দর দেখা যাবে। তো আপনার শেষ ইচ্ছা কি বলেন? তো যার কারণে আপনার চোখ খুলেছে, আপনি যা খাইতে চান খাওয়াবো। তো কী করবো? তো আল্লাহর কি ইচ্ছা, তো ওই দিন এক অফিসার বলছে উনি আজকে নামাজ পড়বে, ওনারা হাত বাঁধবা না, কিছুই করবে না, মানে যারা ডিউটি তাদেরকে বলে যায়, আর যা খাইতে চাই তাই খাওয়াবা। তো আমি তো নিশ্চিত হয়ে যাই, কারণ ওরা তো এরকম করতেছে, আমরা খবর পাইছি, বিভিন্ন ক্রস ফায়ার বিভিন্ন হয়। তো পরের দিন সকালবেলা মেবি, আমি তো টাইম নেই ওখানে গড়ি নেই, আনুমানিক হয়তো আন্দাজে বলতে পারবো, যেহেতু অনেকটা লং টাইম ছিলাম, হয়তো সকাল 8টা বা 9টা এমন হবে। তো তাদের এক অফিসার আসছে, যে কোনো কারণে আমি নাম স্কিপ করছি। তো সে আইসা তার অফিসে ওই চেয়ার টেবিল লাথি ভাঙচুর এরকম খুব চিল্লাচিল্লি চিৎকার হইচই। তো আইসাই আমার বললো যে ওনারে ছেড়ে রাখছে কেন, মানে ওই দিনকে আমাকে ছেড়ে রাখছিল,
তাই ঝুলাও। ওদের ঝুলানোর সিস্টেম থাকতো এই লোহার শিকের সাথে হ্যান্ডকাপ দিয়ে রেখে দিত আর কি। মোস্ট প্রবলি দাঁড়া করে রাখার এইভাবে যেন পাটা মাটি টাচ করে, মানে একদম একবার টোয়ের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম খুব টর্চার, এটা ঘুমাইতে দিত না। আবার আমাকে হয়েছে। তো পরবর্তীতে আমি শুনলাম এক অফিসার নিম্ন লেভেল আরেকজন বলতেছে কী হয়েছে, তিনি বলল যে ওনার ঘটনাটা কীভাবে যেন হেডকোয়ার্টার জানা ফেলছে, যে আমি আসলে কোনো কিছুর সাথে জড়িত না, এবং তারা আমাকে তাদের চাকরি বাঁচানোর স্বার্থে আমাকে কোনো কিছু একটা মিথ্যে স্টেটমেন্ট দিতে বাধ্য করতেছে, আমি রাজি না হওয়ার কারণে আমাকে টর্চার প্লাস ক্রসফায়ার দিয়ে দিবে। আর আরেকটা বেসিক ইনফরমেশন দিয়ে রাখি, তো বললাম যে আমার ওয়াইফের বাবা সাংবাদিক, তো আমি ওই লাইনেই ছিলাম। তখন আমার বেসিক্যালি এডুকেশন শেষ হয় নাই, তারপরে এই বিসিজির থেকে আমার তখন সার্টিফিকেটও আছে জার্নালিজমের। তো এটা পরে তারা জানতে পারে যে আমি সাংবাদিকতার সাথে জড়িত, এবং আমার আম্মুর মামার কি আমার নানা হচ্ছে প্রিভিয়াস আইন মিনিস্ট্রি, তখন উনি সুপ্রিম কোর্টের বারের সভাপতি। তো এই জিনিসগুলো জানার পরে তারা সিদ্ধান্ত নেয় যে সব কিছু মিলে ওভারঅল মানে ক্রসফায়ার দিবে, এটাই সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু তাদের প্রথম সিদ্ধান্ত ছিল আমাকে ছেড়ে দিবে। আচ্ছা গেল, তো হেডকোয়ার্টার থেকে এটা কীভাবে যেন জেনে যায়, মনে হয় তাদেরই লোক আছে ওইখানে, তো ওনারা গাড়ি পাঠাই দিছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এইটা র্যাব 11 মাইনে নিতে পারতেছে না, ফর দ্যাট হয় তারা এত কিছু। তো ওইখানে আল্লাহ আমাকে সেভ করে আর কি। তখন হেডকোয়ার্টার লোক এসে আমাকে হেডকোয়ার্টার নিয়ে যায়, ওইখানেও প্রায় মোর দেন 1 মান্থ তারা আমাকে রাখে। এবং আমি ভাবছিলাম যে যেহেতু তারা আসছে জানে আমি নিরাপদ, আমাকে ছেড়ে দিবে। তো ওইখানে যাওয়ার পরেও তারা আমাকে প্রচুর টর্চার করে, বরঞ্চ 11 র্যান্ডম টর্চার করে, যেটা কি আপনার আনপ্রফেশনাল টাইপের অনেকটা। হ্যাঁ, মারে এক জায়গায় পরে আর এক জায়গায় এরকম। কিন্তু র্যাব হেডকোয়ার্টারে টর্চার করছে, এই টর্চারগুলো আমরা দেখতে একটা ট্রেন্ড টর্চার, এবং উইদাউট এনি রিজন। 1 ঘন্টা টর্চার করতেছে, কোনো কারণ নেই, কোনো কোয়েশ্চেন নেই, নামানোর পরে কোয়েশ্চেন করতেছে। আবার আমাকে বলতেছে যে আপনি যা বলছেন সব সত্য, আপনার কাছে আমরা কোনো মিথ্যা পাই নেই, তাহলে কেন টর্চার করতেছেন? মনে হচ্ছে এটা একটা রুটিন, টর্চার করতে হবে। ছাড়লো কবে আপনাকে? আমাকে ছাড়ে ওইখান থেকে আবার ব্যাক তারা প্রায় 1-1.5 মাস পরে র্যাব 11-এ পাঠায়, আবার পাঠায়। তখন 11-এ ওইখানে আবার টর্চারের মূল বিষয়, কারণ আমি তো ইসলামিক, তারা যেই লাইন এরকম তো আমি না। ফর দ্যাট হয় তারা আমাকে টর্চার করে। টর্চারে তখনকার বিষয়বস্তুই ছিল যে হেডকোয়ার্টার 11 সম্পর্কে আমার কাছ থেকে কী কী তথ্য নিছে, কী কী জিজ্ঞাসা করছে, এটা বের আমি কী কী বলছি তাদের, অথচ আমি তো কিছু কী বলবো, আমি তো চোখ বাঁধা। তো এরকম টর্চার করার পর তারা আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যায়, সেটা আরও টিনি, যেখানে অনেকটা একেবারে নেরু স্পেস, সেখানে মোটামুটি। সেটাও কি র্যাব 11? হ্যাঁ, ওইটা র্যাব 11 আন্ডারে, তাদের 2টা প্লেস। তো ওইখানে রাখার পরে ওইখান থেকে তারা আমাকে ওই দেখায় যে কি বলে নারায়ণগঞ্জের কোনো একটা জায়গায় ফেরি, ওইখানে নিয়ে মাইক্রোবাসে আমি বসা, আমার সাথে মানে আরও 1জন বা 2জন থাকতে পারে, চোখ বাঁধা, দেখি নাই। তবে ওই যে একটু ফাঁক দেওয়া, মানে দীর্ঘদিন আপনি একটা ভীতিকর পরিস্থিতি থাকলেও কিন্তু মানায় নাই মানুষ, ওরকম একটা অবস্থা আমি দেখলাম। ওই দাড়িওয়ালা 2-3 জনকে তারা ধর করে নিজস্ব লুকি একটা সাজাইলো, যে ধরে নিয়ে আসছে, বললো যে সাধারণ মানুষের জন্য ক্ষতি না হয়, অস্ত্রগুলো সাবধান, এরকম বললে তারা খুব সুনাগরিক, রুলসের প্রতি ডিসিপ্লিন, দেশপ্রেমিক, এরকম একটা প্রফেশনাল মুড নিয়ে তাদেরই 2-3টা লোক গাড়িতে তুললাম। পরদিন আমাকে আর আমার সাথে আরও 1-2 জন ফতুল্লা থানায় দিয়ে আসলো 2টা মামলা দিয়ে। মানে মিথ্যা মামলা, সাজানো মামলা দেখাইলো যে গতকালকে। কবে ছাড়লো? জি, আমাকে ওইখান থেকে আপনার গুমগড় থেকে চোখ বেঁধে আমার কাপড় চোপড় যা ছিল ওটি পরানোর পরে আমাকে আপনার নিয়ে যায় একটা ব্রিজের উপরে। কোথায় এটা? এটা ওনারা বলছিল মেঘনা ব্রিজ, বাট আমি ফিল করতে পারিনি। আমি লঞ্চের শব্দ শুনতে পাই এবং পানির এবং প্রচণ্ড বাতাস ছিল। আমার 2 পাশে বালির বস্তা বাঁধা হয় এবং আমাকে বলা হয় যে আপনি যা তথ্য দিয়েছেন সব মিথ্যা, সুতরাং আপনাকে মেরে ফেলবো আমরা। তো একজন বলে যে স্যার ওনাকে শ্যুট করেই ফেলে দেব, তো আরেকজন বলে যে না, শ্যুট করার পরে পেটের মধ্যে ব্লেড দিয়ে পোজ দিয়ে দেওয়ার জন্য বলছে, যে ইতিপূর্বে যাদেরকে ফেলছে সব নাকি উপরে চলে আসে একটা সময়, সুতরাং পেট যদি ফেরে দেয় ব্লেড দিয়ে তাহলে মাছে খেয়ে এটা ফিনিশ করে ফেলবে, আর উপরে আসবে না। হঠাৎ করে একটা কল আসে, ইয়েস স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার। এতটুক কথা বলার পরে আমাকে বলে যে একটা গালি দিয়ে যে তোর প্রশাসনে নাকি কোনো আত্মীয় স্বজন নাই। তো আমি বলি যে না, নাই। তখনই আমাকে প্রচণ্ড মারে, শুধু মুখের মধ্যে। আমার মনে হয়েছিল 2-3 জন, যেহেতু আমার চোখ বাঁধা, টুপি পরানো, মুখের মধ্যে প্রচণ্ড মেরে তারপর আমাকে নিয়ে আসে আবার পুনরায় সেই জায়গাতেই। আনার 2-3 দিন, মেবি 1 সপ্তাহ হইতে পারে, তখন পুনরায় আমাকে জামা কাপড় দেওয়া হয় এবং হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে ওইখান থেকে বের করার সময় আমার মানি ব্যাগ, মোবাইল এগুলো বলে যে আপনাকে এগুলো দিয়ে দিচ্ছি,
এটা ওয়ান ওয়ে রাস্তা ছিল, আপনার কপাল ভালো, আপনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কি খাইছেন, কোনো কিছু নিয়ে কারোর সাথে কথা বলবেন না, আর সরকারের বিরুদ্ধে লেখালেখি করবেন না, অনলাইন সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু বলবেন না সরকারকে নিয়ে। আপনার নসিব ভালো, আপনাকে ছাড়া হচ্ছে। পরে আমাকে আপনার গাড়িতে উঠানো হয়, সিঁড়ি দিয়ে উপরে উঠানো হয়, কলাপসেবল গেট খোলা হয়, গাড়িতে ওঠানোর পরে পথিমধ্যে আমার চোখ খুলে দেওয়া হয়, হ্যান্ডকাপ পরানো ছিল। তারপরে আপনাকে পথে ছেড়ে দেওয়া হয়? না, ছাড়া হয় না আমাকে, তাহলে? আমাকে মিন্টু রোডে নিয়ে যাওয়া হয়। সেলিম, আপনাকে আয়নাঘর থেকে তারপরে ডিবি অফিসে নেওয়া হচ্ছিল, সেই পর্যন্ত আমরা শুনছিলাম। তারপরে কি হলো ডিবি অফিসে নেওয়ার পর? জি, ডিবি অফিসে নেওয়ার পরে আমার নাম এন্ট্রি করা হয় এবং আমাকে একটা লকআপের মধ্যে রাখা হয়, সাথে আরেকজন ছিল, পরবর্তীতে আরও 2 জনকে রাখা হয়। তো 2-3 দিন যাওয়ার পরে ওনারা আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। সেম জিনিস জিজ্ঞাসাবাদ করে, তেমন একটা আপনার জোর জবস্তি কিছুই না, জাস্ট মানে ওনারা রুলস ফলো করতেছে এমন একটা ইস্যু। জিজ্ঞাসাবাদের সময় আমি ওইখানে যে রুমের, ছোট্ট একটা রুমের মধ্যে, ওইখানে একটা ছেলেকে আমি দেখি, আমার কাছে মনে হয়েছিল বাচ্চা পোলাপান, মেবি 14, 15 বা 16 বছর বয়স হবে। তা চেয়ারের নিচে তাকে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হয় চোখ বাঁধা অবস্থায়। পরবর্তীতে আপনার সন্ধ্যা হয়েছিল, মেবি আমাদেরকে খাবার দেওয়া হয় ওই রুমেতেই। তখন আমার 2 হাতের হ্যান্ডকাপ খুলে আরেকটা ছেলের সাথে হ্যান্ডকাপ লাগানো হয়, এবং ওই যে ছেলেটা ছিল তার হ্যান্ডকাপ 2 হাত থেকে খুলে চেয়ারের মধ্যে 1 হাত হ্যান্ডকাপ লাগিয়ে চোখটা খুলে দেওয়া হয়, খাবার দেওয়া হয়, এবং ওনারা রুম থেকে চলে যায়। ওই ছেলেটা আমাকে বলে যে তার নাম মারজান, তাকে এবং তার বাবাকে অনেক দিন ধরে এখানে রাখা হয়েছে। পরবর্তীতে আপনার ওইখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়, আমার ভাইয়াকে কল দেওয়া হয় আমাকে ছেড়ে দিবে বলে। পরবর্তীতে আপনার 20 লাখ টাকার মতো দাবি করে, পরে 14 লাখ টাকার রফা দফা হয় আমার সাথেই। 14 লাখ টাকা দিলে ওনারা আমাকে ছেড়ে দেবে। পরবর্তীতে আমার ভাইয়ার কাছ থেকে টাকাটা নেওয়া হয়, বাট পরে ওনারা আমাকে বলে যে আপনার পরিবার সাংবাদিকদের কাছে তথ্য দিছিল, কথা বলছিল যে আপনি হারিয়ে গেছেন, এই জন্য আপনাকে ছাড়া যাবে না, আমরা ছোট্ট একটা মামলা দিচ্ছি, কোর্ট থেকে জামিন নিয়ে সাধারণ জীবনযাপন করবেন, কোনো পলিটিক্যালভাবে জড়াবেন না, কোথায় ছিলেন কোনো বিষয়ে কথা ভাইয়ের বলবেন কাছ না। থেকে কে টাকাটা নিল? ডিবি অফিসার। ডিবি কারা? ওনাদের নাম তো আসলে ছিল না, সবাই আপনার সিভিল ড্রেস ইউজ করতো, এবং আমাকে দিয়ে প্রথম ভাইয়াকে কল করায় ওনাদের মোবাইল দিয়ে। ভাইয়াকে 4 মাস পর? হ্যাঁ, ডেফিনেটলি 4 মাস বা একটু কম সময় হতে পারে, কারণ ওইখানে আসলে সময়টা। ভাই টাকাটা কিভাবে দিল? লেনদেন ওইটা তো আসলে আমি বুঝি না। ভাইয়া ওইখানে আসে, তাদের আরও 2-3 স্তর বিশিষ্ট অফিসার ছিল, বিভিন্ন মাধ্যমে কল করে এক এক সময় এক এক জায়গায় আসতে বলে, ডিবিতে আসতে বলে, কৌশলে ওনারা টাকাটা নেয়, এবং আরও টাকা নেয় যে রিমান্ডে আনার পরে আমাকে মারবে না শর্তে আরও কিছু টাকা নেওয়া হয়। রিমান্ড ওনারা 15 দিন চায়। আমি জজ সাহেবকে বলি যে আমি একজন প্রবাসী ব্যবসায়ী। জজ সাহেব সিএমএম কোর্টে উনি আমার পাসপোর্ট নাম্বার নিয়ে চেক করে মামলার যে নথিটা ছিল এইটা ওই পুলিশ অফিসার যিনি ছিল সিভিলে ওনার দিকে ছুঁড়ে ফেলে দেয়। পার্সোনাল একটা এজলাসের মধ্যে এই ঘটনাটা। উনি বলে যে এই যে এই প্রবাসী ব্যবসায়ীকে আপনারা আনলেন, মামলার যে তথ্য এবং ওনার যেই কথা কোনোটাই মিল না। এখানে সিঙ্গাপুর প্রবাসী উল্লেখ করা হয়, উনি কখনো সিঙ্গাপুরে যায় নাই। পাসপোর্ট নাম্বার আমি দেওয়ার পরে উনি ওনার ল্যাপটপে ক্লিক করে উনি আমার ডিটেলস জিজ্ঞেস করার পরে উনি ওই কাগজটা ওনার দিকে ছুঁড়ে ফেলে দেয়, বলছে যে আমার এজলাসে আর এই সব বানোয়াট মামলা নিয়ে আসবেন না। এবং উনি ওইখানে লিখে দেয় শেখ মোহাম্মদ সেলিমকে সাবধানতার সহিত জিজ্ঞাসাবাদ করা আদেশ করা হলো, এবং যেই অবস্থায় আমার আদালত থেকে ওনাকে রিমান্ডে নেওয়া হচ্ছে, পুনরায় একই অবস্থায় আমার আদালতে ওনাকে যেন সোপর্দ করা হয়। ওইটা লিখে দেওয়ার পরে আমাকে বলে শেখ মোহাম্মদ সেলিম, আপনাকে জামিন দেওয়ার এখতিয়ার আমার নাই, আপনি উচ্চ আদালতে যান, মামলার মেরিট আপনার পক্ষে, আপনি জামিন পাবেন। মানে আপনার ভাইয়ের কাছ থেকে 14 লাখ টাকা নিল, আবার মিথ্যা মামলাও দিল। জি, আমি এখন আরেকটি আলোচনায় যাই। সেটা হলো যে ধরেন এই যে আপনারা আয়না ঘরে ছিলেন, আপনার মতো আরও অনেকে ছিল, আপনি সেখানে অনেক ভিকটিমকে দেখতে পেয়েছেন যাদের নাম আপনি বললেন। তো 2022 সালের আগে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে কোনো গণমাধ্যমেই কিন্তু এই বাংলাদেশের আয়নাঘর বা এই জাতীয় যে নির্যাতন কেন্দ্র আছে সেগুলি কিন্তু আলোচনায় আসেনি বা আসতে পারেনি। তো প্রথম আমরা দেখলাম যে নেত্র নিউজ 2022 সালের আগস্ট মাসে তারা সেই ছবি দেখালো। এই যে 2022 সালে যে আয়নাঘরের ছবি নেত্র নিউজ
দেখালো, এই আয়নাঘর কি সেই আয়নাঘর? জি, এই আয়নাঘরের আসলে অনেকগুলা রুম ছিল এবং অনেক লোকের কান্না আমি শুনতে পাইতাম যখন এক্সজস্ট ফ্যানটা বন্ধ করা হতো। এক্সজস্ট ফ্যানের একটা ছিল আপনার, এটা সাউন্ড বাড়ানো যেত এবং কমানোও যেত। সাউন্ড যখন বাড়াতো তখন আমাদের কানের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব হইতো, আমরা সেন্সলেসের মতো শুয়ে থাকতাম কানে হাত দিয়ে। তো এক্সজস্ট ফ্যান বন্ধ করা অবস্থায় আমি অনেকের কান্না শুনতে পাই, আমার কাছে শত শত লোক মনে হয়েছে, বাট এটা একজ্যাক্টলি আসলে আমি বলতে পারবো না, বাট অনেক লোকের কান্না আমি শুনতে পাই। আর আপনার বিভিন্ন ওয়ালে লেখা ছিল ডিজিএফআই আমাকে এখানে বন্দি করছে, আমার পরিবারের কাছে বললেন যে আমি এইখানে আসি, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে যোগাযোগ করে যেন আমাকে রাজনৈতিকভাবে বন্দি করা হয়েছে, স্বৈরশাসক শেখ হাসিনা আমাকে বন্দি করছে, 2022 সাল বা 23 সালে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, বিভিন্ন পরিবারের অ্যাড্রেস, এখানে আমি প্রথম বন্দি, এখানে ওয়ান ওয়ে রাস্তা, আসে জীবিত যায় মৃত, এরকম হাজারো লেখা ওয়ালের মধ্যে আমি দেখি। যেই রুমে অনেকের নাম্বার আমি এইখান থেকে মুখস্থ করি। যে একটা নাম্বার আমি নেত্র নিউজকে দিয়েছিলাম, যেটা টয়লেটে লেখা ছিল, ইংলিশ মিডিয়াম স্কুলের টিচারের নাম্বার 017-140-74,000, এই নাম্বারটা আমি এখানে মুখস্থ করি। পরবর্তীতে আমি ওনার মালয়েশিয়াতে যাওয়ার পরে আমি ওনার পরিবারে কল দেই এবং বলি যে উনি জীবিত আছেন, এবং নেত্র নিউজকেও আমি বলি। আসলে আমি 2019 সাল থেকে মালয়েশিয়াতে যাওয়ার পরে আমি ওইখানে নিজেকে সেভ করার জন্য আমি বিবাহ করি। পরবর্তীতে যখন আমি অনলাইন সোশ্যাল মিডিয়া এগুলা লেখালেখি শুরু করি। আমি একটু সেলিম আপনাকে দেখাই, ধরেন 5ই আগস্টের পরে যে আয়নাঘর আমাদের সামনে আসলো, প্রধান উপদেষ্টা এবং যারা আয়নাঘরে বন্দী ছিলেন, সেই ব্রিগেডিয়ার আজমি, আরমান সহ অন্যরা গিয়েছেন, প্রধান উপদেষ্টা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলি এসেছে। এই আয়নাঘর তো এখন আমাদের কাছে পরিচিত, কিন্তু 2022 সালে যখন আপনি প্রথম আয়নাঘরের ছবি যখন আপনারা প্রকাশ করলেন, বললেন, এবং তখনকার বাস্তবতা মানে সেটা তো অনেক ভয়ঙ্কর ছিল, বিশ্বাস করানো। জি, ডেফিনেটলি নেত্র নিউজ যখন আমার ইন্টারভিউটা আপনার, এটা 2019 সাল থেকে আমি এটা নিয়ে লেখালেখি করি, এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর ওয়াহিদুজ্জামান অ্যাপোলো স্যার যখন এই বিষয়টা নিয়ে আমার সাথে যোগাযোগ করে, নেত্র নিউজের তাসনিন খলিল ভাই যোগাযোগ করে, এক পর্যায়ে আমার পরিবারে আপনার ডিজিএফআই লোক যায়, আমার আম্মাকে গালাগালি করা হয়, আমার সাথে যোগাযোগ করতে নিষেধ করা হয়। পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই, এবং পরবর্তীতে প্রফেসর ওয়াহিদুজ্জামান অ্যাপোলো স্যার আমাকে সাহস দেয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে আমার সাথে কথা বলে যে তারেক রহমান সাহেব। জি, তারেক রহমান সাহেব কথা বলে, এবং উনি আমার পরিবারের খোঁজখবর নেয়, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা উনি শোনে। আসলে অনেকেই বিশ্বাস করে নাই, কিন্তু যখন নেত্র নিউজ আমার ইন্টারভিউটা আপনার রেকর্ডিং শুরু করে, তখন ওনারা আমার তথ্য নেওয়ার পরে ওনারাও প্রথমে আমার মনে হয় যে বিশ্বাস করতে পারতেছিল না, কিন্তু ওনারা ওনাদের যেই তথ্য এবং সোর্সের মাধ্যমে যখন জানতে পারে যে আমি যেই তথ্যগুলো দিচ্ছি সবগুলাই সঠিক, তখন তারা তাদের মতো করে এটা ইনভেস্টিগেশন করার পরে আমি যে তথ্য দিছি এটার সাথে হুবহু মিলে যায়। হুবহু মিলে যাওয়ার পরেই তারা এটা পাবলিশ করার জন্যে আমার ফুল রেকর্ডিংটা ওনারা রেকর্ডটা করে। এটা হলো প্রফেসর ওয়াহিদুজ্জামান অ্যাপোলো স্যারের বাসা থেকে। ওয়ালিউল্লাহ জনি, এখনো অনেক মানুষ আছে যারা এই আয়নাঘর বিশ্বাস করে না। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি যে পিকচারগুলো দেখাইলেন, হ্যাঁ, আমি তো 4টা জায়গায় ঘুরছি, তো ওইখানকে আসলে যারা ভিতরে ছিল, আয়নাঘরটা তো আসলে একটা মার্কেটাইজ শব্দ এখন, কিন্তু ওইগুলো চিনে তারা এইভাবে টয়লেট সেল, মিনি সেল, হ্যাঁ, নেরু সেল, কবর সেল, এরকম শব্দগুলোতে তারা ব্যবহার করে যারা ওখানে ছিল। আপনারা কিছুদিন আগে যে আয়নাঘর উন্মোচন হয়েছে, এটা তো আসলে একটা মানে জাস্ট আই ওয়াশ টাইপের। মূলত যারা দীর্ঘদিন ছিল তারা জানে এত নেরু, সেখানে বসার উপায় নেই, একদম টয়লেট অ্যাটাচ, মানে আপনার একটা মানুষের বডির হইতে পারে যে অর্ধেক জায়গাটা নেরু। এগুলা মোস্ট অফ, দু একটা হয়তো আর একটু বড়। আর যেটা আপনি বললেন যে আমার নাজমির কথা, ওনারা তো একটু আসলে ফেসিলাইট ছিলেন, ওইটা দিয়ে তো আপনি আয়নাঘর মূল্যায়ন করলে হবে। কিন্তু সেখানেও তো আমরা দেখেছি যে একদমই 2 ফিট বাই 3 ফিট, 3 ফিট বাই 4 ফিট, যেখানে স্বাভাবিকভাবে একটা মানুষ বসতে পারে না, দাঁড়াতে পারে না, শুইতে পারে না। তারপর অতটুকুই দেখানো হয়েছে যেটা আপনার মনে হয় যে
কাভার করতে পারে তারা, কিন্তু আসলে আরো ভয়ঙ্কর বিভৎস। আপনি বলছিলেন কবর সেলও নাম ছিল, সেটা কেমন? একদম অন্ধকার থাকে, তারা আপনাকে সিঁড়ি দিয়ে নামাবে এমন একটা প্লেস যেখানে কি কোনো আলো বাতাস নাই। হ্যাঁ, তাদের কারেন্টের ব্যবস্থা আছে, কিন্তু তারা যখন চলে যাবে তখন ওই সুইচটা অফ করে দেওয়া গেলে এখানে আপনি কোনো শব্দ পাবেন না, কোনো ধরনের শব্দ থাকবে না, কোনো আলো থাকবে না, কিচ্ছু থাকবে না, জাস্ট লাইক কবর। এই জন্য কবর সেল বলা হয়। কিছু প্লাস্টিক সেল আছে, মানে শুধুমাত্র বডিটা ওইখানে থাকে, আর কিছুই না। তো এইগুলা আসলে যারা ভুক্তভোগী বেশিরভাগই মুখ খুলতে চায় না, কারণ তারা এখনও সময় ভোগে। কারণ ওই অফিসারগুলা ফেসিবাদ আওয়ামী লীগ গেছে, কিন্তু আপনার অফিসারগুলো কিন্তু সব সশস্থানে আছে। তারপর আর খুব ভালো কিছু আছে, আবার আমাদের খুব আছে। যেমন ভালো কিছু বলতে, যেমন আইসিটি আমার মামলাটা যখন তারা এখানে কিছু কালপিটকে তারা কী করে অ্যারেস্ট দেখায়, তো অ্যারেস্ট দেখে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তার আগে তারা খুব স্ক্রুটিনি করছে আমার এলাকায়। তারা দিনকে দিন, আমি ছিলাম 2 দিন, আমি থাকা ছাড়াও তারা এটা পর্যবেক্ষণ তদন্ত করছে, এবং সবগুলো আমার কথা তারা সত্যতা পাইছে, এবং লাইভ যে সাক্ষী তারা পাইছে, সব কিছু পাওয়ার পরেই তারা মামলাটাকে তারা আমলে নিচ্ছে এবং কিছু কালপিটকে অ্যারেস্ট দেখায়। তো এত কিছুর পরেও কিন্তু আমি একা না, এরকম শত শত লোক আছে যারা কি ভুক্তভোগী, তাদেরকে কিন্তু ছাড়া হচ্ছে না, যারা ভিতরে আছে। আবার যারা বাইরে আছে তাদের মামলাগুলো কোনো ব্যবস্থা হচ্ছে না। এবং এই যে কালো আইনটা, এটা কিন্তু এখনও রহিত হচ্ছে না। তারা প্রমাণ পাওয়ার পরেও তারা কি করতেছে না, মানে রাষ্ট্রীয় লেভেল থেকে কিন্তু বড় কোনো আমরা পজিটিভ কিছু পাচ্ছি না। গুম কমিশনের ভূমিকা কি, তারা কি করছে? গুম কমিশনের ভূমিকা এখন অনেকটা অস্পষ্ট। তারপর একটা পজিটিভ সাইন যে একটু কিছু কাজ করতেছে। আসলে উপরের লেভেল আমরা জানি না, নাবিল ইদ্রিস বা তার নিচু লেভেল থেকে যদি আমরা বলি, আমরা অনেক কোশ্চেন তাদেরকে করছি যে আসলে এটা রেজাল্ট কি আলটিমেটলি। তারা বলতেছে রেজাল্টটা আসলে আমরা জানি না, আমরা আসলে কালেক্ট করতেছি, এখন এটা ভবিষ্যতে কি কোনো রেজাল্ট দিবে কিনা সেটাও আসলে আমরা জানি না। এটা হচ্ছে ইন্টারনাল কথা। যে কোথায় কোথায় কি অভিযোগ এখন পর্যন্ত দিয়েছেন আপনার উপরে যে নির্যাতন হলো? জি, আমি অনেক স্বপ্ন নিয়ে দেশে আসছিলাম। আপনি আমাকে জুলাই আগস্টের আন্দোলনেও মালয়েশিয়াতে আমরা আন্দোলন করেছিলাম ছাত্রদেরকে সাথে নিয়ে। তো আমি আপনার ট্রাইব্যুনালে যাই, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আমি আমার অভিযোগগুলো ওইখানে দাখিল করি। এখনও এটা তদন্তাধীন। যদিও আমার ইয়েটা প্রথম আয়নাগর নিয়ে আপনার আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং মানুষ জানতে পারছিল যে গুমগড় এবং আয়নাগর নামে একটা শব্দ আছে, সরকার গুম করতেছে, এটার একটা প্রমাণ ছিল। এখনও আমার ইয়েটা তদন্তাধীন আছে। আর আমি আমার নিরাপত্তার ব্যাপারে ওনাদের সহযোগিতা চেয়েছিলাম। আমি আসার পরেও আমার উপর আক্রমণ হয়, আমার মোবাইলটা ভেঙে ফেলা হয় আমার এলাকাতে, কাপাসিয়াতে। কিভাবে? রাতের 1:30 বাজে। মোটামুটি কয়েকদিন হয়েছে। আমি এটা ট্রাইব্যুনালকে জানাই এবং 999-এ ফোন দিই। এবং আমাকে আসলে মানসিকভাবে কিছু লোক আছে যারা মানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে এরা এদের টাকা পয়সা বিভিন্ন কিছু খরচ করে এখন দল পাল্টাইতেছে। কেউ সমন্বয়ক পরিচয় চলে আসতেছে, কেউ জামাতের পরিচয় দিচ্ছে, কেউ বিএনপির পরিচয় দিচ্ছে। এমন কিছু টাইপের লোকজন, ওই যে আওয়ামী লীগ যারা আমাকে শেখ মোহাম্মদ সেলিমকে ইকবাল হোসেন সেলিম বানিয়েছিল, তাদের ব্যাপারে আমি মামলার কাগজপত্র দাখিল করছি ট্রাইব্যুনালে। এইটার পরিপ্রেক্ষিতে তারা আমার উপর পরিকল্পিতভাবে, মানে আমার বাসার দিকে মাইক দিয়ে বিভিন্ন সাউন্ড রাতের 2টা-3টা পর্যন্ত বাজানো হয়। আমি 999-এ কল দিয়ে এটার কোনো সুরাহা পাচ্ছি না। আমি নিজে গিয়ে বলার পরে আমার উপর আক্রমণ করা হয়। ওনারা আমার মোবাইলটা টার্গেট করে, যেহেতু এটার মধ্যে অনেক তথ্য ছিল আমার মোবাইলের মধ্যে, মোবাইলটা একেবারেই ভেঙে ফেলা হয়। এবং আমার কারা আপনার আমি স্পেসিফিক বলি, সমন্বয়ক পরিচয় দিয়ে একটা ছেলে ছিল যে আমার দিকে আর্মস তাক করে রাতের 1:30 বাজে। তখন পুলিশ আসে। পুলিশ আসার পরে আমি পুলিশকে বলি যে স্যার আপনি তার বডিটা চেক করেন, তার কাছে এখনও আর্মস আছে, সে আমাকে শ্যুট করবে বলছে। আর্মস বের করছিল, আপনি তার বডি চেক করেন। তখন পুলিশ আসলে অপারগ ছিল। পুলিশ আমাকে বলছে আপনি থানায় চলে আসেন, এখন আপনি উচ্চবাচ্য করলে ওরা আপনার উপর আক্রমণ করবে, আপনি থানায় এসে মামলা রুজু করেন। বাট আমি কাপাসিয়া থানাতে যাই, বাট আমি সেফ ফিল করি না। তখন আমি কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে জানাই, ওনারা আমাকে বলে যে তুমি ট্রাইব্যুনালে জানাও। পরবর্তীতে পুলিশ আসলে মামলাটা নিতে চায়, বাট আমি চিন্তা করি যে তাদের কাছে মামলা করে যারা সশরীরে চেক করতে পারে না যে আর্মসটা আছে তার সাথে, ধরি তাকে, তারা আমাকে কি সেফটি দিবে। তখন আমি মামলা না করে ট্রাইব্যুনালকে জানাই। ট্রাইব্যুনাল বলছে আমার ব্যাপারটা দেখবে। আর আমি আমার কেন্দ্রীয় দফতরে জানাই, বিএমপিতে জানাই। জানানোর পরে ওনারা বলছে যে বিষয়টা নিয়ে ওনারা দেখবে। বাট আমি আতঙ্কিত না, যেহেতু আমি দেশের জন্য এবং যারা এখনও গুম আছে তাদের জন্য আমার এই লড়াইটা। মালয়েশিয়াতে আমি একজন সফল ব্যবসায়ী ছিলাম,
নেত্র নিউজে ইন্টারভিউ দেওয়ার পর থেকে আমার ফেরারি জীবন শুরু হয়। আমার 19টা মাছের পুকুর ছিল, গরুর ফার্ম ছিল, আমার 3টা দোকান ছিল। আমি একেবারে রাস্তায় নেমে গেছি, আমি পলাতক জীবনযাপন করি। এটা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ জানে, এম.এ. কাইয়ুম ভাই থেকে শুরু করে সাবেক অ্যাম্বাসেডর খায়রুজ্জামান স্যার সকলেই জানে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও জানে যে আমি সফল একজন ব্যবসায়ী। নিউজটা করার কারণে আমি ফেরারি জীবনযাপন করি, আমার সব শেষ। আমরা শেষ করি। আমরা চাই যে আপনাদের এই অপরাধের সাথে যারা জড়িত তারা আইনের আওতায় আসুক এবং আপনাদের জীবনটা নিরাপদ হোক, এটাই আমাদের কাম্য। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।